আলাইকুম। প্রিয় দর্শক সবাইকে, খুবই দুঃখিত যে আমি প্রায় 1 ঘন্টা দেরি করে ফেলেছি আপনাদের সাথে লাইভে যুক্ত হতে। যেমনটি বলেছিলাম যে আমাদের বাংলাদেশ সময় রাত 9টার দিকে আসার কথা ছিল। যাই হোক, আমরা সবশেষ আসতে পেরেছি। আমাদের সাথে আজকে আলোচনায় যুক্ত থাকবেন দুজনই লন্ডন থেকে। একজন আমাদের সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা এবং অন্যজন আছেন বাংলাদেশ পুলিশের সাবেক কর্মকর্তা। এর মধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ সৈয়দ আবু বকর সিদ্দিকী, পিএসসি, এবং এর পরপরই আমাদের সাথে যুক্ত হবেন জনাব ব্যারিস্টার মোহাম্মদ জিল্লুর রহমান, যিনি পুলিশের সাবেক একজন কর্মকর্তা, এসপির দায়িত্ব পালন করেছেন সবশেষ। আমরা সমসাময়িক বিষয় নিয়ে আজকে আলোচনা করব যে বাংলাদেশের বর্তমান যে অবস্থায় দুজন কর্মকর্তাই সম্প্রতি তাদের স্ব কর্মক্ষেত্র থেকে অবসর নিয়েছেন। এর বাইরেও তারা বাংলাদেশে যারা এখন এই মুহূর্তে কর্মক্ষেত্রে আছেন তাদের সাথে তাদের নিবিড় একটি সম্পর্ক, যোগাযোগ রয়েছে। তো কি করা উচিত দেশের বর্তমানে অবস্থাতে, পুলিশ সেনাবাহিনী তারা কি করবে, জনগণের পাশে কিভাবে তাদের সম্পৃক্ত থাকা যায়, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। আমাদের সাথে প্রথমেই যুক্ত হচ্ছেন জনাব মেজর মোহাম্মদ আবু বকর সিদ্দিকী, পিএসসি। জনাব মেজর সিদ্দিক, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং শুভেচ্ছা জানাচ্ছি ব্যারিস্টার এসপি জিল্লুর রহমান, তাকেও। উনি এখনো আমাদের সাথে যদিও যুক্ত হয়নি, আশা করছি 2-1 মিনিটের ভেতরে উনি একটু ওনার সাউন্ডে কিছু সমস্যা হচ্ছে। যাই হোক, আমরা আলোচনা মনে হয় শুরু করতে পারি। আপনার কাছেই আমরা শুরু করি। বাংলাদেশ সেনাবাহিনী আমাদের একটি প্রচন্ড গর্বের একটি জায়গা, আমাদের বাংলাদেশের অতন্দ্র প্রহরী তারা। কিন্তু সম্প্রতি বছরগুলোতে, বিশেষ করে কথিত যে বিডিআর বিদ্রোহ, সেই ঘটনার পর থেকেই মূলত সেনাবাহিনীর ভেতরে যে নৈতিক অবক্ষয় আমরা দেখছি। সবশেষ 2018 সালে নির্বাচনে তারা রাস্তায় এসেছিলেন এবং সেখানে তাদের যে আচরণ, তাদের যে ভূমিকা আমরা দেখেছি 2018 সালে রাতের ভোটের সেই ঘটনায়। এসব মিলিয়ে আপনি কি মনে করেন, সেনাবাহিনীর তারা কি তাদের নৈতিকতা বোধ, মানবতা বোধ, বিবেক বোধ এগুলো হারিয়ে ফেলছে? ধন্যবাদ ইলিয়াস হোসেন, আপনি যে প্রশ্ন করেছেন তার উত্তরে আমি বাংলাদেশ সেনাবাহিনীর সংক্ষেপে একটু ইতিহাসটুকু বলে নিতে চাই। রণাঙ্গনে 71-এর রণাঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর জন্ম হয়। 5টি ব্যাটালিয়ন ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বিদ্রোহ করে এবং এই 9 মাস যুদ্ধের নেতৃত্ব দেয় বাংলাদেশ সেনাবাহিনী। এই 5টি ব্যাটালিয়নই পরবর্তীতে 11টি সেক্টর, 3টি ফোর্স নেতৃত্ব দিয়েছে মুক্তিযুদ্ধে। 678 জন বীরত্ব খেতাব পায়। এই বাংলাদেশ সেনাবাহিনীর সর্বশেষ যে অবস্থানটা ছিল রণাঙ্গনে 3টি ব্রিগেড, জেড ফোর্স, কে ফোর্স এবং এস ফোর্স, বা জেড ফোর্স, এস ফোর্স এবং কে ফোর্স। জেড ফোর্স মানে জিয়াউর রহমান ফোর্স, যেটি ব্রিগেড সমান, তারপর শফিউল্লাহ ফোর্স বা এস ফোর্স এবং খালেদ মোশাররফ ফোর্স। এই 3টি ব্রিগেড থেকে এখন 10টিরও বেশি ডিভিশনে উন্নীত হয়েছে। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ সেনাবাহিনীর সংখ্যা সর্বশেষ ছিল 19,000। মুক্তিযুদ্ধে যোদ্ধাদের সংখ্যা ছিল 1,43,000। বিডিআর সহ 29,000 এই যোদ্ধারা রণাঙ্গনে যুদ্ধ করেছে। পরবর্তীতে এই যে বাকি 1,13,000 তারাই ছিল জনতা। এই জন্য মুক্তিযুদ্ধকে আমরা বলি জনযুদ্ধ। এই সেনাবাহিনী ধীরে 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 এখন বিশাল একটি আকৃতি ধারণ করেছে। আমরা ধরে নিতে পারি প্রায় 14,000 অফিসার, যেখানে রিটায়ার্ড আছে 50%,
বা 40%, আর সৈনিক আছে প্রায় 2 লক্ষ। আমরা সশস্ত্র বাহিনীর মুক্তিযুদ্ধে গৌরবের বিষয়গুলো জানি। পরবর্তীতে ধীরে ধীরে এই সেনাবাহিনী সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশ সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী এবং বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী সারা পৃথিবীতে একটি উজ্জ্বলতম স্বাক্ষর রেখেছে জাতিসংঘে বিশ্ব শান্তিতে কাজ করে। বিশ্ব শান্তিতে বাংলাদেশ সেনাবাহিনী, বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী এখন প্রায় সর্বোচ্চ অবদান রেখে চলেছে। এমন একটি প্রেক্ষাপটে আপনি ধারাবাহিকভাবে যে বিষয়গুলো নিয়ে এসছেন, বিশেষ করে 2009-এর 25শে ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের নামে যে হত্যাযজ্ঞ হলো, এই 57 জন অফিসারকে হত্যা করা, সেটি ছিল বর্তমান সরকার যখন ক্ষমতায় আসে তার পরবর্তীতে জাস্ট 1 মাসেরও বেশি সময়, 50 দিনের মাথায় এই হত্যাযজ্ঞ হয়। এখানে 4টি কারণে এই সরকার দায়ী। প্রথমত, বিডিআর বিদ্রোহে মিউটিনিতে সেনাবাহিনীকে হস্তক্ষেপ করতে দেওয়া হয়নি এবং বিশেষ করে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী প্রধানকে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে আটকিয়ে রেখেছিলেন দীর্ঘ সময়। দ্বিতীয় বিষয়টি হলো যে যারা ইন্টারভেন করতে গেল, অর্থাৎ যারা এখানে প্রবেশ করলো, যে নানক, আজম, সেই ব্যক্তিগুলো সেনা বিশেষজ্ঞ নয় বা সেনাবাহিনীতে তারা অপাঙ্ক্তেয়, তারা যেতে পারে না সেখানে, তারা গিয়েছিল এবং কেন গিয়েছিল। তৃতীয় বিষয়টি হলো, আপনারা সবাই জানেন বিডিআর বিদ্রোহের পরে এই পলিটিক্যাল সিদ্ধান্তের মাধ্যমে প্রায় 1 মাইল মানুষকে সরিয়ে দিয়ে বিডিআর যারা হত্যাযজ্ঞে মেতে উঠেছিল বা যারা এখানে সম্পৃক্ত ছিল তাদেরকে পালিয়ে যাওয়ার সুযোগ করা হয়েছে। আর চতুর্থ বিষয়টি হলো, এটি খুবই সেন্সিটিভ, 57 জন অফিসার কে হত্যা করা হয়েছে, নির্মমভাবে হত্যা করা হয়েছে। এটি ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে, এমনকি পৃথিবীর ইতিহাসে কোথাও এতগুলো অফিসার একসাথে হত্যা করা হয়নি। প্রথম মহাযুদ্ধ, দ্বিতীয় মহাযুদ্ধ কিংবা মুক্তিযুদ্ধ, কোথাও 57 জন অফিসার, ক্যাপ্টেন থেকে জেনারেল পর্যন্ত, তাদেরকে একটি স্থানে হত্যা করা হয়নি। সুতরাং এই জঘন্যতম কাজটির পর জাতি তাদেরকে নিয়ে যে একটু শোক প্রকাশ করবে, সেই সুযোগটুকু গত 15টি বছর এই সরকার সেই সুযোগটি দেয়নি। দেশে প্রবাসী বিভিন্ন এমবেসিতে সেই শোক প্রকাশ করতে পারেনি। সুতরাং এই 4টি কারণ প্রমাণ করে এই সরকার এখানে প্রশ্নবিদ্ধ। এই সরকারের এই জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের সাথে তার সম্পৃক্ততা আছে। সুতরাং এটি ভবিষ্যতে মানুষ আরেকটি বিশেষ তদন্তের মাধ্যমে, এমনকি সেই সময় জেনারেল জাহাঙ্গীরের যে তদন্ত হয়েছিল সেটিকে আলোর মুখ খুলতে দেয়নি। আরেকজন বিচারপতির নেতৃত্বে একটি তদন্ত হয়েছিল, সেটি মানুষ জানে না। সুতরাং এই বিডিআর হত্যাকাণ্ড একটি বিশাল প্রশ্ন, একটি ক্ষত রয়ে গেছে। ইতিমধ্যে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান লন্ডন থেকে ঘোষণা করেছেন যে এই যে শোকাবহ দিন, এই 57 জন অফিসারকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তাদের জন্য, এই 57 জন অফিসারের পরিবারের জন্য জাতীয় শোক দিবস ঘোষণা করা হবে। বিএনপি ক্ষমতায় আসলে এই কাজটি তিনি করবেন। আমি আসছি 18 নির্বাচনে, 2014-18 নির্বাচনে, বিশেষ করে 18 নির্বাচনে জেনারেল আজিজের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী সারা বাংলায় ডেপ্লয়েড হয়। 29শে ডিসেম্বরের যে নির্বাচনটি ছিল, সে তার আগেই 25শে ডিসেম্বরে সারা বাংলায় প্রায় 50টি স্থানে বিএনপি নেতাকর্মীদের উপর আক্রমণ চালানো হয়। সেদিন সেনাবাহিনী কোনো হেল্প করেনি, এগিয়ে যায়নি, সাহায্য করেনি। অধিকন্তু জেনারেল আজিজ মিডিয়াতে এসে বলেছে এই নির্বাচন সুষ্ঠু হচ্ছে এবং নির্বাচনের পরপরই সে এই অবৈধ প্রধানমন্ত্রীকে, নিশিরাতের যে ভোটের প্রধানমন্ত্রী, তাকে সে ফুল দিয়ে বরণ করেছে এবং মিডিয়াতে বলেছে যে ইতিহাসের সবচেয়ে ভালো একটি নির্বাচন হয়েছে। সুতরাং বাংলাদেশ সেনাবাহিনীর যে নাম, সুনাম, যে সম্মান, সেটিকে সেদিন জেনারেল আজিজ ধূলিসাৎ করেছিল।
তাই বাংলাদেশ আর্মি যে সুনাম অর্জন করেছে, এ পর্যন্ত বাংলাদেশ আর্মির যে কার্যক্রম সেগুলোকে ধূলিসাৎ করার জন্য জেনারেল আজিজের যে স্টেটমেন্ট এবং তার যে রোল, সে যে কাজ করেছে, সেটি প্রমাণ করেছে আল জাজিরা আজিজকে প্রাইম মিনিস্টার্স ম্যান হিসেবে যে মাফিয়া হিসেবে ডিক্লেয়ার করেছিল 4 বছর আগে, সেটি সারা পৃথিবী জানে। আমি আপনার সর্বশেষ যে বিষয়টি জানার, সেটি নিয়ে আমি যা আশা করি, বাংলাদেশ সেনাবাহিনী তার রোল পালন করছে, সে তার কাজ করছে, সর্বত্র কাজ করছে। এই মুহূর্তে জনগণ মাঠে নেমেছে। গত 1 বছর বিএনপির নেতৃত্বে, বিএনপির সাথে যারা যুগপৎ আন্দোলন করছে, জনগণ মাঠে নেমেছে এবং নভেম্বর ডিসেম্বরে 2022 এটা প্রমাণ হয়েছে। 10টি সমাবেশে, বাংলাদেশের 10টি সমাবেশে 1 লক্ষেরও অধিক মানুষ সমবেত হয়েছে। গত জুলাইতে, 28 জুলাইতে ঢাকায় 30 লক্ষেরও অধিক মানুষ সমবেত হয়েছে এবং তাদের সর্বশেষ একটি চাওয়া, সেটি হলো এই নিশিরাতের সরকার, এই ফেসিবাদী সরকার, তাদেরকে পদত্যাগ করতে হবে। তাদের এই সরকার পার্লামেন্ট বিলুপ্ত করবে, তারপর একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বা নিরপেক্ষ সরকার। জনাব মেজর সিদ্দিক, আমরা ওই আলোচনাটাতে আসবো। বিএনপি না, এটা তো সারা বাংলাদেশ, সারা পৃথিবীর মানুষের এখন চাওয়া। কিন্তু যে দেশের সেনাবাহিনীর মতো একটি সবচাইতে বড় সশস্ত্র একটি সংস্থা সরকারের একেবারে অঙ্গ সংগঠনের মতো আচরণ করে, সেখানে আদৌ সেটা কখনো সম্ভব কিনা, এটা এই প্রশ্ন থাকবে আপনার কাছে। আমি জিল্লুর ভাইয়ের কাছে যেতে চাই। আমাদের সাথে আপনাদের যেমনটা আগে বলেছিলাম, সাবেক পুলিশ কর্মকর্তা ব্যারিস্টার মোহাম্মদ জিল্লুর রহমান আছেন। তিনি বিসিএস 15তম ব্যাচের একজন সদস্য। জিল্লুর ভাই, আমরা আপনাকে আরেকটু যদি সামনে আসেন তাহলে ভালোভাবে দেখতে পাই। আরেকটু কি আসা যায়? জি, আচ্ছা, জি, আমরা এখন বোধহয় মোটামুটি দেখতে পাচ্ছি। জিল্লু, আপনার কাছে আমার প্রশ্ন, মানে আপনি পুলিশের সবশেষ একজন এসপি হিসেবে দায়িত্ব পালন করেছেন। যদিও যারা আপনার সাথে জয়েন করেছিল তারা এখন কেউ ডিআইজি কিংবা তার চেয়ে উপরে পদে আছে যতটুকু জানি। আমার প্রশ্ন এটা না, প্রশ্ন হচ্ছে যে মানে পুলিশ, ধরেন আপনি একজন পুলিশের সদস্য, আপনি লন্ডনে যখন ঘুরে বেড়ান, মানে মানুষকে পরিচয় দিতে আপনার লজ্জা লাগে না যে আপনি পুলিশে চাকরি করতেন? জি ইলিয়াস ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি যে প্রশ্নটা জিজ্ঞাসা করেছেন, এটা আসলে বাংলাদেশ পুলিশের জন্য, সবার জন্যই খারাপ লাগে। আপনি যেভাবে আমাকে বললেন যে আমি পুলিশ বাহিনীর সাবেক সদস্য এবং আমি বাংলাদেশ পুলিশে প্রায় 27 বছর জব করেছি। 27 বছর জব করার পরিপ্রেক্ষিতে আপনি যে কথাটা বললেন সেটাও আমার অন্তরে লাগলো। বাট সমস্যাটা হচ্ছে যে, হ্যাঁ, আপনি যেটা বললেন যে পুলিশ সদস্য হিসেবে পরিচয় দিতে আমার ওই যে লজ্জা লাগে কিনা, আমার অতটা লজ্জা লাগে না। কারণ পুলিশের যে কার্যকলাপ, এটা আসলে সবাই কিন্তু পুলিশ খারাপ না। আপনি যে পুলিশের অ্যাক্টিভিটিস গুলো দেখেন, আপনি যদি এটা স্ট্যাটিস্টিক্যালি আনেন তাহলে দেখা যাবে যে 1%-এরও কম, হয়তো 0.01% হয়তো তারা দলীয় লেবাসে অথবা কোনো ইল মোটিভ নিয়ে অথবা কোনো অসৎ উদ্দেশ্যে তারা এই কাজগুলো করে এবং হয়তো সেই দোষগুলো হয়তো পুলিশের ঘাড়ে আসে। আমি বেসিক্যালি আমি একজন ইনস্ট্রাক্টর, ট্রেনার। আমি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছি, এখন পড়াই। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অনেকগুলো প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়িয়েছি। এবং বাংলাদেশের যতগুলো ট্রেনিং ইনস্টিটিউট আছে, ইনক্লুডিং পিএটিসি, সার্ভিস সেটেলমেন্ট ট্রেনিং একাডেমি, পুলিশ স্টাফ কলেজ, জুডিশিয়াল সার্ভিস ট্রেনিং ইনস্টিটিউট, এগুলোতে কম বেশি আমি এখানে ক্লাস নিই বা লেকচার দেই। ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএতেও আমি পড়িয়েছি। তা আমি এখানে পড়ানোর সময় আমি অনেক সময় বলি যে পুলিশের কাজটা এমন যে আপনি যদি দিনে বা মাসে, আমি দিনই হিসাব করি, দিনের ভিতরে যদি আপনি 20টা কাজ করেন, 20টা কাজের ভিতরে হয়তো 18টা কাজ আমি ভালো করেছি বা 19টা কাজ ভালো করেছি, কিন্তু 19টা কাজ নিয়ে কিন্তু কেউ আপনাকে ধন্যবাদ দেয় না। কিন্তু যদি কোনো কারণে একটা কাজের ব্যত্যয় হয়ে থাকে,
তখন এই একটা কাজের কিন্তু সমালোচনা হয় এবং এই বিষয়টা এত বেশি হাইলাইটেড হয়, তখন মনে হয় যে পুলিশ খারাপ এবং সমগ্র বাংলাদেশ পুলিশ খারাপ। তো যখন এই সমালোচনাগুলো আসে, তখন আমি একজন পুলিশ সদস্য হিসেবে এটা আমারও খারাপ লাগে। যখন আমি লন্ডনের রাস্তাতে ঘুরি বা অন্য জায়গায় যাই, তখন বলে যে ও আচ্ছা, আপনি তো পুলিশের লোক। এবং পুলিশ সম্পর্কে দুইটা ধারণা, যে পুলিশ খারাপ। যেমন আমি যখন বাংলাদেশ পুলিশের জবে ঢুকি, তখন আমার ইন্সপেক্টর জেনারেল মহোদয় ছিলেন শাহজাহান সাহেব। তখন ASM শাহজাহান স্যার, উনি আমাদের ক্লাসে এসে একদিন বলেছিল যে আপনি পত্রিকায় নিউজ দেখবেন যে বাস অ্যাক্সিডেন্ট করেছে অথবা টেম্পো অ্যাক্সিডেন্ট করেছে অথবা রিক্সা অ্যাক্সিডেন্ট করেছে। ধরেন টেম্পো অ্যাক্সিডেন্ট করলে ওখানে লোক মারা গেছে 5 জন, এর ভিতরে 1 জন পুলিশ ছিল, কিন্তু পত্রিকায় নিউজটা আসবে যে 4 জন মানুষ মারা গিয়েছে এবং 1 জন পুলিশ মারা গিয়েছে। মানে পুলিশ অ্যাজ ইফ দে আর নট দ্য হিউম্যান বিং। তখন এই সমস্ত কারণে পুলিশের হয়তোবা দুই একটা কাজের জন্য এটা টোটাল বাংলাদেশ পুলিশকে এই দায়িত্বটা নেওয়া লাগে, এবং আমি একজন পুলিশ সদস্য হিসেবে এই দায়িত্বটা আমার ঘাড়ে পড়া। না জিলু ভাই, আমি ধরেন আপনি যেটা বললেন যে 0.1% বা 1 বা 5, 10% যদি ধরি, 20% যদি ধরি, তারপরেও আপনি জেনারেলাইজ করতে পারবেন না যে পুলিশের সবাই খারাপ বা পুলিশ। আপনার কি মনে হয় বাংলাদেশে, মানে আপনার কথা অনুযায়ী 1 ভাগ না, আপনার মনে হয় যে 50 ভাগ পুলিশ বাংলাদেশের জনগণের জন্য কাজ করে? মানে একটা জিডি করতে গেলেও পুলিশের কাছে কি আসলে ঘুষ ছাড়া নেওয়া যাবে না? বর্তমান পলিটিক্যাল অবস্থা আমি বাদ দিলাম, আপনার মনে হয় সেটা সম্ভব হয়? না, পুলিশে শোনেন, আমি বাংলাদেশ পুলিশে চাকরিতে জয়েন করার সময়, আমি যখন স্টুডেন্ট ছিলাম, তখন আমার কাছে মনে হতো যে 3টা প্রফেশন আমাদের সমাজ খারাপ ভাবে দেখে। 3টা প্রফেশনের ভিতরে হলো পুলিশ, সেকেন্ড হলো লয়ার এবং থার্ড হলো জার্নালিস্ট। আমি যখন BCS কোয়ালিফাই করি, যখন আমার পুলিশে হয়, তখন আমার কাছে মনে হয়েছিল যে পুলিশ সম্পর্কে সবাই খারাপ বলে, আমি পুলিশে ঢুকতে চাই। আমি আগে একটু বলে রাখি, আমার কিন্তু লজ্জা লাগে, সাংবাদিক পরিচয় দিতে আমার লজ্জা লাগে, ওটা আমি আগে স্বীকার করে নিলাম। যে আপনি বলেন এবার। আচ্ছা, তা এখন এই পুলিশ, লয়ার এবং সাংবাদিক, আসলে এদের সমাজে উপকার করার স্কোপ বেশি, আইনের ব্যাপ্তিটা বেশি, কিন্তু আমরা কতিপয় ক্ষেত্রে এই আইনের অপব্যবহার করে থাকি। এই কারণে আপনার পুলিশ, ধরেন আপনি একজন সাংবাদিক, লোকজনে বলে আরে সে তো সাংবাদিক না, সে তো সাংঘাতিক। আবার আপনি যদি শোনেন যে উনি পুলিশ কর্মকর্তা, তাহলে মানুষের ভিতরে একটা ধারণা পুলিশ যেমন আমাকে কম বেশি বাংলাদেশ পুলিশের সবাই চিনে, যেহেতু আমি বাংলাদেশ পুলিশের প্রথম ব্যারিস্টার এট ল, সম্ভবত ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ পুলিশ আই এম দ্য ফার্স্ট ব্যারিস্টার এট ল যে এই ডিগ্রি অর্জন করেছে। এই কারণে কম বেশি আমাকে সবাই চেনে। এখন আমি যখন পুলিশ পরিচয় দিই, মানুষের একটা ধারণা যে পুলিশ মানে অনেক টাকা পয়সার মালিক, এবং পুলিশ মানে সে আসলে মানুষ না, এবং সে একজন হিংস্র প্রাণী। এবং আমাকে অনেক ক্ষেত্রে জিজ্ঞেস করে যে ভাই, আপনি তো মনে 100 কোটি টাকার মালিক, 100 কোটি টাকার মালিক বা 200 কোটি টাকার মালিক, যেগুলো যে পত্রপত্রিকা আসে দিয়ে একটা বিক্ষিপ্ত ঘটনা দেখে, তখন মানুষ মনে করে যে জেনারেলাইজ ফর্মুলায় নিয়ে যায় যে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা, তাহলে তো 1000 কোটি টাকা কোনো বিষয় না। কিন্তু আমি আপনাকে হলফ করে বলতে পারি, 1000 কোটি টাকা তো দূরের কথা, 100 কোটি টাকা এরকম পুলিশ কর্মকর্তার সংখ্যা কিন্তু কম। কিন্তু এইগুলো মিডিয়াতে এত বেশি আসে, এত বেশি প্রচার হয়, সেক্ষেত্রে সমগ্র পুলিশ বাহিনী এটাতে কলুষিত হয়। না, এটা আমি জানি না, এটা আপনি যেই ব্যাখ্যা দিয়েছেন সেটা দর্শক বিচার করবে, কিন্তু আমি আর কি আপনার এই সবগুলো কথার সাথে একমত হতে পারিনি। যাক, সেটা বাদ দিলাম। কারণ হচ্ছে, আমি আগেই বলেছি যে সাংবাদিক হিসাবে পরিচয় দিতে আমার লজ্জা লাগে, কারণ এই দেশের সাংবাদিকরা পুলিশ না, আপনি 3 নাম্বার এনেছেন সাংবাদিক। আমি মনে করি আজকে বাংলাদেশের এই অবস্থার জন্য সবচেয়ে বেশি দায়ী হচ্ছে বাংলাদেশের সাংবাদিকরা, এবং তারা যদি এই ধরনের দালালি না করতো, তাহলে দেশ এই অবস্থায় আসতো না। এখন এই দেশে ঘুষ খাবে, তারপরে যার যা ক্ষমতা আছে সেটা ব্যবহার করবে, এটা খুব স্বাভাবিক একটা বিষয়। এটা আমি মনে করি না যে এইভাবে প্রাতিষ্ঠানিক ভাবে আমাদের একদম মানে রাষ্ট্রীয়ভাবে এটাকে পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে এবং এটা প্রতিস্থাপন করা হয়েছে। এই মুহূর্তে আপনাকে যদি আমি প্রশ্ন করি, একটা প্রত্যন্ত গ্রামে, আমি তো মানুষের সাথে কথা বলি, একজন বিএনপি, একজন জামায়াতের লোক, সে বাড়িতে
আগস্ট প্রভুদেশ ভারতে পালিয়ে যান ফ্যাসিস্ট শেখ হাসিনা, কিন্তু আওয়ামী লুটেরাদের সাথে নিয়ে দীর্ঘ 16 বছরে সীমাহীন লুটপাট করে ফোকলা করে ফেলেন দেশের অর্থনীতিকে। খুনি হাসিনা ও আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের মহাসাগর লুটপাটের বোঝা বহন করতে হচ্ছে বর্তমান ডক্টর ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ও দেশের জনগণকে। এমনি এক সময় চ্যালেঞ্জ মোকাবেলা করে খুশির সংবাদ আসল অর্থনীতির জন্য। জানা গেছে, দেশের ব্যয়বহুল বেসরকারি খাতের বিদেশি ঋণ কমতে শুরু করেছে। স্বল্প ও দীর্ঘমেয়াদী বিদেশি ঋণ ব্যাপকভাবে পরিশোধ শুরু করা হয়েছে। মাত্র 3 মাসে বৈদেশিক মুদ্রার রিজার্ভে হাত না দিয়ে এমন $5 বিলিয়ন পরিশোধ করা হয়েছে। এর মধ্যে স্বল্পমেয়াদী $2 বিলিয়ন ও দীর্ঘমেয়াদী $3 বিলিয়ন রয়েছে। ফলে শুধু বেসরকারি খাতেই বিদেশি ঋণ কমেছে $121 কোটি, যা শতকরা হিসাবে প্রায় 11 ভাগ। রিজার্ভে হাত না দিয়ে 3 মাসে $5 বিলিয়ন ঋণ পরিশোধ করে প্রশংসায় ভাটছেন ডক্টর ইউনূস সরকার। একই সাথে অর্থনীতির এই ইতিবাচক ধারার গুরুত্বপূর্ণ অবদান থাকায় প্রবাসীদেরও প্রশংসায় করছেন নেটিজেনরা। ফেসবুকে এসকে রাশেদ লিখেছেন, স্বৈরাচার ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ তার দোসররা যেভাবে দেশটাকে লুটেপুটে খাবলে খেয়েছে, দেশের জনগণ আর কবে বুঝবে সেই টাকা এখন লুটপাট হয় না বিধায় দেশের উন্নতি করা সম্ভব হচ্ছে, ঋণের জালে ডুবে থাকা দেশটাকে উদ্ধার করাও হচ্ছে। সাইফুল ইসলাম মারুফ লিখেছেন, 16 বছর তারা ঋণ করে উন্নয়নের মোলা ঝুলিয়ে বিদেশে পাচার করেছে, আর আমরা রক্তকে পানি করে ঘাম ঝরিয়ে ইনকাম করা ডলার দিয়ে সেই ঋণ পরিশোধ করছি। আসাদুজ্জামান ফরাজি লিখেন, আলহামদুলিল্লাহ, বিজয়ের এই মাসে মাননীয় উপদেষ্টা মহোদয় আপনাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা এই ধরনের সফলতা পাচ্ছি। আত্মার প্রতি রইল বিজয়ের সশ্রদ্ধ সালাম। মোহাম্মদ আমজাদ হোসেন লিখেছেন, রিজার্ভে হাত না দিয়েও $5 বিলিয়ন ঋণ শোধ হয়ে গেল। ভারত দেখে নাও, আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা কোনো দেশের উপর পরোয়া করি না। সব বাঁধ ভেঙে কোমর খাড়া করে দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ বাংলাদেশ। ইয়াহিয়া আকন্দ লিখেছেন, তাহলে দেশ সঠিক পথে আছে। আগামীতে যে দল সবচেয়ে বেশি ভারত বিরোধী হবে সেই দল ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ। রাসেল আহমেদ লিখেছেন, আলহামদুলিল্লাহ, এমন সংবাদ শুনতে পেয়ে মনটা খুশিতে ভরে উঠল। নিশ্চয়ই ডক্টর ইউনূস স্যারের মাধ্যমেই এরপরে আফসোস লীগ বলবে আগেই ভালো ছিলাম। আসলে চার্টার দল খাটতে রাজি না। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে আপনারা ডক্টর ইউনূস সরকারের যে সাফল্য শুনলেন, যে বিদেশি ঋণ তিনি পরিশোধ করতে সক্ষম হয়েছেন বাংলাদেশ থেকে, যে আল্লাহ তাআলা সেই রহমত দান করেছেন বাংলাদেশের উপরে, আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম সেই মহান ঘোষণা করেন, শুধু জুলাই আগস্ট হত্যাকাণ্ড নয়, 15 বছরের সব অপকর্মের বিচার করব। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে বিচার করার প্রতিশ্রুতি দিলেন মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের 100 দিন উপলক্ষে এদিন জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ইউনূস ঘোষণা করেন, শুধু জুলাই আগস্ট হত্যাকাণ্ডই নয়, 15 বছরের সব অপকর্মের বিচার করব। শান্তিতে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ দাবি করছেন, এই 100 দিনেই দেশের অর্থনীতির নিম্নমুখী গতিকে নিয়ন্ত্রণ করে উন্নতির পথে আনতে পেরেছেন। ইউনূস বলেন, আমরা যখন কাজ শুরু করি দেশের অর্থনীতি ছিল বিপর্যস্ত, বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে আসার কথা। এই রিজার্ভ পরিস্থিতি এখন উন্নতির পথে। গত 3 মাসের রিজার্ভে কোনো রকম হাত না দিয়ে আমরা $200 কোটি বৈদেশিক ঋণ শোধ করেছি। জ্বালানি তেল আমদানি পুঞ্জীভূত বকেয়া পরিমাণ $47.8 কোটি থেকে কমিয়ে $16 কোটি আনতে পেরেছি। এদিন ইউনূস ভাষণের গোড়াতেই জুলাই আগস্টের শহীদের পাশাপাশি মুক্তিযুদ্ধের লাখো লাখো শহীদকে স্মরণ করেন। সম্প্রতি একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইউনূস মুক্তিযুদ্ধের ঐতিহ্য সম্পর্কে প্রশ্নের জবাবে বলেছিলেন, ছাত্র জনতা কম্পিউটারের মতো বাংলাদেশ রিসেট বোতাম টিপে দিয়েছে, ফলে অতীতের সব কিছুই মুছে গিয়েছে।
ইউনূস এই মন্তব্যে হইচই পড়ে গিয়েছিল মুক্তিযোদ্ধাদের। অনেকে তার এই মন্তব্যের নিন্দা করে বলেছিল মুক্তিযুদ্ধের অতীত মুছে ফেলাই ইউনূসের লক্ষ্য। কিন্তু ৩০ লক্ষ মানুষের প্রাণদানের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ইতিহাসকে মোছা যাবে না। প্রিয় দর্শক শ্রোতা, এই যে ৩০ লাখ বলে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। কোনো ৩০ লাখ বাংলাদেশে জীবন দেয়নি, সবল ফাউল কথা। ৭১ সালে মুজিবর মিথ্যা বলেছিল। কেউ কেউ আবার ১৯৭০-৭১ ইউনূস কোথায় ছিলেন, মুক্তিযুদ্ধে তার অবদান কী, এইসব প্রশ্ন তুলেছিলেন। এই দিন তাই সচেতনভাবে মুক্তিযুদ্ধের শহীদের স্মৃতি চারণে বক্তৃতা শুরু করেন ইউনূস। তবে একই বন্ধনের মধ্যে তিনি গণ অভ্যুত্থানে নিহতদেরও রাখেন। আহতদের অর্থ সাহায্য দেওয়া, চিকিৎসার ব্যবস্থা করার মতো বিষয়ে সরকারের কাজকর্ম পরিকল্পনার কথা এদিনও ফলাও করে বলেন তিনি। ইউনূস এদিন দাবি করেন নির্বাচনের ট্রেনের যাত্রা শুরু হয়েছে, সেই ট্রেন আর থামবে না, কিন্তু যেতে যেতে আমাদের অনেকগুলো কাজ সেরে ফেলতে হবে। এই ট্রেন শেষ স্টেশনের কখন পৌঁছাবে সেটা নির্ভর করবে কত তাড়াতাড়ি আমরা তার জন্য রেল লাইনগুলো বসিয়ে দিতে পারি, আর তা হবে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের মাধ্যমে। তবে তারা নির্বাচন কমিশন গঠন করেই কাজ শেষ করে দিতে চান না। নির্বাচনী ব্যবস্থাকে সংস্কার করা তাদের লক্ষ্য, যাতে বাংলাদেশের চিরটাকাল সেই পদ্ধতিতে অনুসরণ করা হয়। এর জন্য একটু সময় লাগবে। ইউনূস বলেন, আত্মার এই ম্যান্ডেট দিয়েছেন। তিনি জানান, ডিসেম্বর জানুয়ারি রক্ষাকারী বাহিনীরা। প্রিয় দর্শক শ্রোতা, ডক্টর ইউনূস সহ এবং বিরোধী দল বিএনপির যত মামলা ছিল সেই সব মামলাগুলো তুলে নেওয়ার জন্য আদালতকে বলা হয়েছে। এখন রাজনৈতিক আশ্রয়ে ১৬ বছরের বেশি সময় ধরে লন্ডনে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ২০০৭ সাল থেকে তার বিরুদ্ধে অত্যন্ত ৮৪টি মামলা হয়। এসব মামলার মধ্যে ৩৫টিতে দ্বন্দ্ব হয় তারেক রহমানের, আর খারিজ ও খালাস ও অব্যাহতি পেয়েছেন ৩৯ মামলায়। গত রবিবার ১ ডিসেম্বর ২১শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় খালাস পেয়েছেন তারেক রহমান। বিএনপি আশা করেছে দণ্ডের বাকি ৪ মামলায়ও ন্যায় বিচার পাবেন তারেক রহমান। বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল জানান, তারেক রহমান মিথ্যা ও সাজানো আরও ৪ মামলায় সাজাপ্রাপ্ত আছেন। রোববার যেভাবে ন্যায় বিচার পেয়েছেন, বাকি ৪টা মামলায় আশা করছি ন্যায় বিচার পাবেন। তিনি বলেন, তারেক রহমানের বিরুদ্ধে প্রায় ৮৪টি মামলা হয়েছে। এর মধ্যে ৬৫টা মানহানির মামলা। ইতিমধ্যে ৩৯টা মামলায় খালাস, খারিজ ও চার্জশিট থেকে অব্যাহতি পেয়েছেন। আদালত থেকে তিনি এসব মিথ্যা মামলায় ন্যায় বিচার পেয়েছেন। এর মাধ্যমে প্রমাণিত হয়েছে রাজনৈতিক উদ্দেশ্য তারেক রহমানকে এসব মামলায় সাজা দেওয়া হয়েছিল। কায়সার কামাল আরও বলেন, তার বিরুদ্ধে এখনও 4টি মামলা বাকি রয়েছে। মামলাগুলো হচ্ছে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা, সম্পদ বিবরণীর মামলা। হাসিনা এমনটাই মন্তব্য করেছেন সার্জিস। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, খুনি হাসিনা ও তার দোসররা সব দিক দিয়ে চেষ্টা করেছে আমরা যেন সফল না হই। কোনোভাবে যদি আমরা ব্যর্থ হই, আমরা এখানে যারা রয়েছে তাদের কারোরই অস্তিত্ব খুনি হাসিনা রাখবে না। শনিবার ৩০ নভেম্বর সকালে ময়মনসিংহ নগরের টাউন হলের তারেক স্মৃতি অডিটোরিয়াম জুলাই অভ্যুত্থানের শহীদ হওয়া বিভাগের ৫৫ জনের পরিবারকে ৫ লাখ টাকা করে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, কালো শকুনদের চক্রান্ত এখনও থামেনি। আপনাদের দোয়ায় যদি বেঁচে থাকতে পারি, তাহলে কোনো শহীদ পরিবার ও আহতদের গায়ে একটা আঁচড়ও লাগতে দেব না। শহীদ পরিবার ও আহত ভাইদের কাউকে দুর্দশাগ্রস্ত জীবনযাপন করতে হবে না। এটি করতে হয়তো একটু সময় লাগবে। আমরা আমাদের জীবনের বিনিময় সবটুকু দিয়ে সব সময় আপনাদের পাশে থাকব। সার্জিস বলেন, আপনাদের সকলের দায়িত্ব যে স্বপ্ন নিয়ে, যে স্পিরিট নিয়ে এই অভ্যুত্থান হয়েছে সেটিকে রক্ষা করা। আমরা এদিকে যেমন সরকারের গঠনমূলক সমালোচনা করব, অপরদিকে প্রশাসন সহ সকল স্তরে সার্বিক কাজে সহযোগিতাও করব। প্রশাসনে যারা হত্যাযজ্ঞের সাথে জড়িত ছিল, ভিডিও ফুটেজ ও ছবি দেখে তাদের শাস্তির আওতায় আনতে হবে। এখন যারা প্রশাসনের দায়িত্ব পালন করছে, এটি তাদের অস্তিত্বের সাথে সম্পর্কিত।
কারণ তারা আজ এই জায়গায় বসেছেন এই অভ্যুত্থানের ফলে। তিনি বলেন, দেশের অন্যতম সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নাকি এতিমের টাকা আত্মসাৎ করেছে। কত টাকা? 2 কোটি টাকা। তার জন্য জেলে যেতে হয়। শেখ হাসিনার দোসররা যদি আজ থেকে 20 বছর পর ফিরে আসে, তখন এমন করবে যে আমরা ফাউন্ডেশনের 2000 টাকা আত্মসাৎ করেছি এ বলে জেলে পাঠিয়ে দেবে। বিষয়টি আমাদের সবার আত্মসম্মানের সাথে সম্পর্কিত। এজন্য এখন যারা প্রশাসনের দায়িত্ব পালন করছে, এটি তাদের অস্তিত্বের সাথে সম্পর্কিত, কারণ তারা আজ এই জায়গায় বসেছেন এই অভ্যুত্থানের ফলে। তিনি বলেন, দেশের অন্যতম সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নাকি এতিমের টাকা